এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। সকালে পাখিদের কিচিরমিচির ডাক শুনে ঘুম ভেঙে গেল আরিয়ানের। আরিয়ান ঘুম ঘুম চোখে ঘরের জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখছে কুয়াশার ভেতর থেকে চাদর মুড়িয়ে দিয়ে সকালে সূর্যটা উঠছে কিনা। আরিয়ান দেখতে পেল সূর্যটা পূর্ব আকাশে সকালের মিষ্টি রোদ নিয়ে উঠেছে। আরিয়ান ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে পড়তে বসে। কিছুক্ষণ বই পড়ে কলেজ যাওয়ার জন্য তৈরি হয়। যদিও সবার মতো আরিয়ানের কলেজে যাওয়ার জন্য তেমন ভালো কোনো পোশাক নেই, তবে ও সবসময় পরিপাটি থাকতে পছন্দ করে এবং ও সবসময় পরিপাটি থাকার চেষ্টা করে। বাসা থেকে একটা চাদর মুড়ি দিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছে আরিয়ান। সবার মতো দামি পোশাক পরে চলাফেরা করার মতন ওর কোনো সাধ্য নেই, কেননা ও হলো একজন রিক্সাওয়ালার ছেলে। আরিয়ানের বাবা একজন রিক্সা চালক। এই পৃথিবীতে আরিয়ানের বাবা ছাড়া আরিয়ানের আর কেউ নেই। ওর বাবা সারা দিন অনেক কষ্ট করে রিক্সা চালিয়ে ওর পড়াশোনা করে। আরিয়ানও মনোযোগ সহকারে পড়াশোনা করে। ও আপনাদের তো পরিচয় দেওয়া হলো না। গল্পের নায়ক হলো আরিয়ান ইসলাম, বাবার একমাত্র ছেলে। আরিয়ান অনার্স ৩য় বর্ষে পড়াশোনা করে। ভার্সিটির গেট দিয়ে চাদর মুড়ি দিয়ে ভার্সিটির ভেতরে প্রবেশ করলো আরিয়ান। যদিও এটা পড়ে ও প্রতিদিন ভার্সিটিতে আসে। ভার্সিটির ভেতর প্রবেশ করে দেখেছে ওর ভালোবাসার মানুষটা অন্য একটা ছেলের সাথে খুব হেসে হেসে কথা বলছে। এটা দেখে আরিয়ানের মুখের হাসি মাখা মুখটা মলিন হয়ে গেল। আরিয়ান আর রিয়ার কাছে যায় না, তাকে কিছু না বলে সোজা ক্লাসে চলে আসলো। ক্লাসে এসে সবার শেষের বেঞ্চে গিয়ে বসলো আরিয়ান, কেননা ওকে কেউ ক্লাসের তেমন দেখতে পারে না, কারণ ও গরিব। তাই সবাই ওকে নিয়ে অনেক সময় নানান বিষয়ে নিয়ে আলোচনা করে, হাসাহাসি করে, কিন্তু আরিয়ানও তা সব মুখ বুজে সহ্য করে। কিছুক্ষণ পরে আরিয়ান দেখলো রিয়া সেই ছেলেটার হাত ধরে দুজনে হাসতে হাসতে ক্লাসের ভেতর প্রবেশ করলো। তারপরে ওরা দুজন একসাথে একাই বেঞ্চে বসলো। আরিয়ান এটা দেখে তেমন কোনো কষ্ট পায়নি যতটা কষ্ট পেয়েছে আজ রিয়ার কাছ থেকে, কেননা রিয়া আজ একটা বারের জন্য আরিয়ানের সাথে কথা বলেনি। যে রিয়া সবসময় আরিয়ানের সাথে থাকতো ভার্সিটিতে এসে, আর সেই রিয়া এখন আরিয়ানকে দেখেও কোনো কথা বলছে না। কিছুক্ষণের ভেতর স্যার ক্লাসে প্রবেশ করে। সব ক্লাস শেষ করে বাইরে এসে রিয়ার জন্য অপেক্ষা করছে। কিন্তু রিয়া যখন আরিয়ানের সামনে দিয়ে হেঁটে যায় ওই ছেলেটার হাত ধরে, ঠিক তখনই আরিয়ান রিয়াকে ডাক দেয়। রিয়া আরিয়ানের ডাক শুনে দাঁড়িয়ে যায়। এরপর রিয়া আরিয়ানকে যা বলে তা শুনে আরিয়ান নিস্তব্ধ হয়েছে। মুখের ভাষা আরিয়ান হারিয়ে ফেলে। আরিয়ানের চোখ জোড়া ঝাপসা হয়ে আসছিল, যে কোনো সময় চোখ জোড়া থেকে পানি গড়িয়ে পড়বে। রিয়া, শুনো এদিকে। এই ছোট লোকের বাচ্চা, তুই আমার সাথে আমাকে তুমি করে ডাকা শ্বাস পেলি কই? আমার নাম ধরে ডাকার এত সাহস তোর মতো ছোট লোকের জাত কোথায় পেলি? এত সাহস কে দিয়েছে? এসব তুমি কি বলছো রিয়া? তুমি এই 3 দিনের ভিতরে এতটা পরিবর্তন হয়ে গেলে কিভাবে? আজ তুমি কি না তোমার ভালোবাসার মানুষটিকে চিনতে পারছো না? আজ আমি গরিব বলে তুমি আমাকে অনেক অপমান করছো। এভাবে কথা বলছো কেন? আরিয়ানের থেকে কথাগুলো শুনে রিয়া আরো রেগে যায়। এতটাই রেগে যায় যে সে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় আরিয়ানের গালে মারে রিয়া। রিয়া চর মেরেও থামেনি। সে বলে, এই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস তুই আমাকে নিয়ে বাজে মন্তব্য করিস? তোর মতো ছোট লোকের সাথে মজা করা যায়, কখনো প্রেম করা যায় না, বুঝেছিস? আমি তোকে কখনোই ভালোবাসিনি, বুঝেছিস ছোট লোকের বাচ্চা? এসব কি বলছো রিয়া? তুই কান খুলে শুনে রাখ। এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে আমার বয়ফ্রেন্ড, ওর নাম রাফি। রাফির বাবা একজন বড় নামকরা ব্যবসায়ী। ওর বাবার টাকা পয়সার কোনো অভাব নেই, বুঝেছিস? আর তোর বাবা তো সামান্য একজন রিক্সা চালক। দেখো রিয়া, তোর এত বড় সাহস, তুই আবার আমার নাম ধরে ডাকছিস? তোকে আমি বলেছি আমাকে নাম ধরে ডাকবি না, আমাকে এখন থেকে ম্যাডাম বলে ডাকবি। কথাটা মনে থাকে যেন তোর। সরি, ভুল হয়ে গেছে ম্যাম। আপনার নাম ধরে ডাকার জন্য দুঃখিত। তবে ম্যাম, আপনি আমাকে যা বলার বলুন, আমি আপনাকে কিছুই বলবো না। তবে যদি আপনি আরেকটি বারের জন্য আমার বাবাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করেন, তাহলে তখন আমার চেয়ে আর কেউ খারাপ হবে না। এই কথাগুলো বলে ওখান থেকে আরিয়ান চলে আসে। আরিয়ান রাস্তা দিয়ে হেঁটে বাসায় যাচ্ছে, আর আজকের ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে যা ঘটলো তা ভাবছে। আর দু চোখে নোনা জল দু চোখ দিয়ে গড়িয়ে পড়ছে। আরিয়ান পড়াশোনাতে ভালো,
এজন্য রিয়া আরিয়ানকে প্রেমের প্রস্তাব দেয়। আরিয়ান প্রথমে রাজি হয় না, কিন্তু রিয়া আরিয়ানের পিছু ছাড়ে না। একটা সময় আরিয়ানও রিয়াকে ভালোবাসতে শুরু করে। কয়েক মাস ভালোই ছিল। রিয়ার সব নোটসগুলো আরিয়ান করে দিত। একটা সময় রিয়া তার প্রয়োজন মিটিয়ে আরিয়ানকে ইগনোর করে। আর আজ তো বেশ কিছুই হয়ে গেছে। বাসায় এসে আরিয়ান ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটু বিশ্রাম নেয়। রিয়ার কথা ওর মন থেকে যেন সরছেই না। আজ বিকেলে ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ে বাহিরে একটু হাঁটাচলা করতে বের হয় আরিয়ান। রাতে বসে বসে বই পড়ছে আরিয়ান, আর মনে মনে বলছে, আমাকে যে করে হোক অনেক বড় কিছু করতে হবে, আমাকে সবার থেকে বড় লোক হতে হবে। আজকে আরিয়ানের ভার্সিটিতে আসতে একটু দেরি হয়। আরিয়ান যখনই ভার্সিটির গেট দিয়ে ভেতরে প্রবেশ করে, ঠিক তখন রিয়া আরিয়ানকে দেখতে পেয়ে আরিয়ানকে ছোট লোক বলে ওদের কাছে ডেকে নিল। আরিয়ান মুখ বুজে সব সহ্য করে ওদের কাছে গেল। রিয়ার কাছে যাওয়া মাত্রই ঠাস ঠাস থাপ্পড় মারি আরিয়ানের গালে রিয়া। এই ছোট লোকের বাচ্চা, তোর এখানে আসতে এত দেরি লাগলো কিসের জন্য? তুই একটু তাড়াতাড়ি হেঁটে আসতে পারতি না? কেন ডেকেছেন আমাকে? তুই এই কাগজটাকে নিয়ে ওই যে একটি মেয়ে দাঁড়িয়ে কথা বলছে উল্টো দিক ফিরে, তুই চিঠিটা গিয়ে তাকে দিবি আর বলবি যে চিঠিটা আমরা দিতে বলেছি তোকে। আরিয়ান কোনো কথা না বলে ওদের হাত থেকে চিঠিটা হাতে নিয়ে সোজা চলে আসে সেই মেয়েটির কাছে। কিছুটা ইতস্ততা বোধ নিয়ে আরিয়ান মেয়েটিকে বলল, এই যে শুনছেন? মেয়েটা পেছনে ঘুরে আরিয়ানের দিকে তাকায়। চিঠিটা মেয়েটার সামনে ধরে আরিয়ান বলে, এটা আপনার জন্য। মেয়েটা আরিয়ানের পা থেকে মাথা অবধি তাকালো। মেয়েটা চিঠিটা নিল আরিয়ানের থেকে। সে চিঠির খাম থেকে একটা কাগজে লেখাগুলো পড়তে থাকে। মেয়েটা কাগজে লেখা পড়ে আরিয়ানকে মেয়েটা বলে, তুমি কি আমায় চেনো? না। তাহলে তুমি আমায় এই চিঠিটা দিয়েছো কেন? আপনাকে চিঠিটা ওই যে মেয়ে আর ছেলেগুলো দেখছেন তারা আপনাকে দিতে বলেছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি এখন তোমার বিষয়ে সব বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি কি জানো এই চিঠির ভিতরে কি লেখা আছে? চিঠির ভিতরে কি লেখা আছে এই বিষয়ে আমি কিছুই জানি না, কেননা তারা আমায় এই বিষয়ে কিছু বলেনি। আমি কাছে যেতেই আমাকে চর মেরে চিঠিটা দিতে বলে। এই চিঠির ভিতরে প্রেমের প্রস্তাব দেওয়া আছে, আর একটি কাগজে অনেক বাজে কথা লেখা আছে, যা কখনো ভাষায় প্রকাশ করার মতো নয়। ওরা মেয়ে মানুষ হয়ে এইরকম ভাষা চিঠিতে কি করে প্রকাশ করতে পারে তা আমার ভাবতেই লজ্জা লাগে। আসলে আমি জানি না, সত্যি বলছি, বিশ্বাস করুন। আমি মাত্র ভার্সিটিতে এলাম, আমি তো আপনাকে চিনিও না। আচ্ছা, বুঝতে পারছি। তা আপনার সাথে ওরা এমনটা করেছে কেন? বলতে পারি না, হয়তো তারা আমাকে সহ্য করতে পারে না, জানি না আমি কিছু। তবে এতটুকু বলতে পারি যে আমি গরিব বলে এই ভার্সিটির সবাই আমাকে নিয়ে অনেকে ছোটো লোক বলে অপমান করে। ওরা আমার সাথেও খারাপ ব্যবহার করে। দেখুন, আমি আপনার ছোট, কেননা আমি অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করি। আচ্ছা ঠিক আছে। এই কথাগুলো বলে ওখান থেকে সোজা ক্লাসরুমে চলে আসে আরিয়ান। এভাবে দিন যায় ওর। সেদিন আর কিচ্ছু হয় না। প্রতিদিন রিয়ার থাপ্পড় খাওয়া এবং ওর বিভিন্ন অপমান সহ্য করা, এই নিয়ে কেটে আরিয়ানের যায় ৩-৪ মাস। বলতে বলতে এখন আরিয়ানের ইয়ার ফাইনাল শুরু হবার সময় হয়ে গেছে। আগামী 2 দিন পরে ওর পরীক্ষা শুরু হয়। 2 দিন পার হয়। আজ আরিয়ানের প্রথম পরীক্ষা হবে হয়তো, তাই সে নিজের রুমে বসে বই পড়ছে। কিছুক্ষণ পর ওর বাবা রহিম এসে তাকে বলে, বাবা আরিয়ান, আজ তো তোমার প্রথম পরীক্ষা, তাই এই উপলক্ষে সব পরিবারের বাবা মা তাদের সন্তানকে অনেক দামি পোশাক আরও অনেক কিছু কিনে দেয়। কিন্তু বাবা, আমি গরিব বলে আজ তোকে কিচ্ছু দিতে পারলাম না, আমায় তুই ক্ষমা করে দিস বাবা। রহিম মিয়া কথাগুলো বলে কান্না করে দেয়। আরিয়ান ওর বাবার চোখের পানি মুছে দেয়। সে বলে, দেখো আব্বু, আমার কিছু লাগবে না, আমার জন্য শুধু তুমি দোয়া করো, আমি যাতে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে পারি আর তোমার কষ্ট দূর করতে পারি। তোর জন্য সবসময় আমি আল্লাহর কাছে দোয়া করি, দেখবি তোর একদিন খুব ভালো হচ্ছে। আরিয়ান তার বাবার সাথে কথা বলে 2 রাকাত নফল নামাজ আদায় করে আবার পড়তে বসে। কিছুক্ষণ বই পড়ে খাবার খেয়ে পরীক্ষা দিতে দিতে যাওয়ার জন্য তৈরি হয়। সবকিছু গুছিয়ে নিয়ে রহিমের কাছে থেকে বিদায় নিয়ে পরীক্ষা দিতে বের হয় আরিয়ান। ভার্সিটির গেট দিয়ে আরিয়ান ঢুকতে যাবে এমন সময় কেউ একজন তাকে পেছন থেকে এসে ইচ্ছা করে ধাক্কা দেয়, যার জন্য আরিয়ান ধাক্কার টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। আর আরিয়ান যার উপরে পড়ে তাকে দেখে তো আরিয়ান অবাক হয়, কারণ এই মেয়েটাকেই তো আরিয়ান একদিন চিঠি দিয়েছিল। হঠাৎ আরিয়ানকে কেউ একজন পেছন থেকে ধাক্কা দেবার কারণে সে একটা মেয়ের উপরে গিয়ে পড়ে। আরিয়ান আর মেয়েটা মাটিতে শুয়ে আছে। আরিয়ানেরও কেমন জানি লজ্জা লাগছে। মেয়েটাও লজ্জা পেয়ে উঠে দাঁড়ায়। আরিয়ান মেয়েটাকে দেখে বলে,
সরি, আসলে আমার পিছন থেকে কেউ একজন ধাক্কা দিছে, তার জন্য আমি আপনার গায়ের উপরে পড়ে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আরিয়ান আর কিছু না বলে সেখান থেকে চলে আসে। মেয়েটাও আর কিছু বলে না। অনেকক্ষণ সিট খোঁজাখুঁজির পর নিজের সিট খুঁজে পেল আরিয়ান। সিটের জায়গা অনুযায়ী বসে পড়ল আরিয়ান। আরিয়ান বসে আছে। কিছুক্ষণ পর দেখে একটু আগে যে মেয়েটা ওর উপর পড়েছিল সেই মেয়েটা আরিয়ানের সিটের পাশে এসে দাঁড়িয়ে আছে। এই যে আমি মায়া, আপনার নাম কি? জি, আমার নাম আরিয়ান। আমার সিট আপনার পাশেই হলো। যাক, আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে। আপনি বেশ বিনয়ী। ধন্যবাদ, বসুন এখানে। আপনি একমাত্র আমার সাথে ভালো করে কথা বলেন। আপনার মতো একজন ভালো মানুষের পাশে আমার সিটটা পড়েছে। আপনিও ভালো অনেক। কিছুক্ষণ পরে স্যার আসে। তারপর তাকে পেপার দিল। মনোযোগ সহকারে পরীক্ষার সব প্রশ্নগুলোর উত্তর দিয়ে সবার আগে পরীক্ষার হল থেকে বের হয় আরিয়ান। সবাই ওর পরীক্ষা দেখে অবাক হয়। সে আর ভার্সিটিতে দাঁড়ায় না, সোজা বাসায় চলে আসে। দেখতে দেখতে একে একে ওর সব পরীক্ষাই শেষ হয়। আজ তার শেষ পরীক্ষা। পরীক্ষা শেষ করে রুম থেকে বের হয়ে যখন মাঠের ভেতর আসে তখনই রিয়া আরিয়ানকে ডাক দেয়। আই ছোট লোকের বাচ্চা, তুই এদিকটা আয়। আরিয়ান রিয়ার কথা মতো রিয়ার কাছে যায়। এছাড়া কিছু করারও নেই ওর। আরিয়ান রিয়ার কাছে যেতেই রিয়া এই ছোট লোকের বাচ্চা কথাটা বলেই রিয়া আরিয়ানের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারে। থাপ্পড় শেষ করে রিয়া বলে, এই এত দেরি লাগে কেন আসতে তোর? এই নে 10 টাকা। এই টাকা দিয়ে তুই আমাদের জন্য ওই দোকান থেকে সিগারেট নিয়ে আয় 3টা। ম্যাম, 10 টাকা 3টা সিগারেট তো দোকানদার দিবে না। তুই গিয়ে আমাদের দেখিয়ে দিবি, তাহলেই দোকানদার তোকে সিগারেট দিবে। আচ্ছা ঠিক আছে ম্যাম। আরিয়ান দোকানে চলে যায়। রিয়ার কথা মতো সিগারেট আনে। রিয়ার সামনে এসে বলে, ম্যাম, এই নিন সিগারেট। একটা সিগারেট কেন? দোকানদার নিজে একটা দিয়েছে ওই 10 টাকায়। আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, কিন্তু সে বলল আপনাদের সে চেনে না, তাই সে একটা সিগারেট দিছে। ওই ছোট লোকের বাচ্চা, তোর কাছে কি টাকা ছিল না? তা নিয়ে তুই আমাদের জন্য সিগারেট নিয়ে আসতি। সিগারেট যখন আনতে পারিসনি, এখন তুই আমাদের সকালে জুতা মুছে দিবি। মানে কি, আমি কেন মুছবো? আমি বলছি তুই মুছবি, না হলে তোকে এখন থেকে যেতে দিব না, বলে দিলাম। কিন্তু কি রে, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি করে আমাদের জুতাগুলো তুই মুছে দে। দেরি করলে কিন্তু তোর খবর আছে। সেটা কখনোই সম্ভব না। এ কথা বলে আরিয়ান ওখান থেকে চলে আসে। রিয়ার প্রতি ওর অনেক রাগ জন্মে, কিন্তু আরিয়ান প্রকাশ করতে পারে না। রিয়ার কথা ভাবতে ভাবতে সে বাসায় চলে আসে। বাসায় এসে দেখে বাড়িতে অনেক লোকজন। বাসায় এত মানুষের ভিড় কিসের? কিছুটা ভিড় ঠেলে আরিয়ানের বাসার ভেতর প্রবেশ করে। রুমের ভেতরেও অনেকটা ভিড় জমে আছে। ভিড় ঠেলে আরিয়ান যখন আরো কাছে যায় দেখতে পায় এলাকার মসজিদের ইমাম সাহেব ওর আব্বুর শোয়ার খাটের পাশে বসে আছেন। আরিয়ানকে দেখেই সাথে সাথেই তিনি বললেন, আরিয়ান বাবা, তুমি নিজেকে শক্ত করো, কেননা এই পৃথিবীতে কেউই চিরকাল বেঁচে থাকে না। তেমনি তোমার বাবা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের সকলের কাছ থেকে বিদায় নিয়েছেন। হুজুরের মুখে তার আব্বুর মৃত্যুর সংবাদ শোনার পর ওর কাছে মনে হচ্ছে যে ওর কাছে সবকিছু কেমন জানে উলট পালট হয়ে যাচ্ছে। পৃথিবীর আপন বলতে কেউ নেই আরিয়ানের। আপন বলতে এতদিন বাবা ছিল, আর আজ সেও আরিয়ানকে একা ছেড়ে চলে গেল। একজন পুলিশ বলে, আরিয়ান তো তোমার নাম। তোমার বাবার রিক্সা চালানোর সময় মেইন রোডের ট্রাকের সাথে ধাক্কাকে অ্যাক্সিডেন্ট করে, সেখানেই মারা যায়। তোমার নাকি পরীক্ষা চলছিল, তাই তোমাকে খবর দেওয়া হয়নি। আরিয়ান কিছু বলতে পারেনি। তার বাবার কথা মনে পড়তে খুব কষ্ট হচ্ছে ওর। বুক ফেটে কান্না আসছে ওর। বিকেলে তার আব্বুর দাফন কাজের সব কাজ শেষ করে বাসায় এসে বসে। বাবার রুমে গিয়ে নিজের বাবার কথা ভাবতে থাকে আরিয়ান। এমন সময় ফজর চাচা আরিয়ানের রুমে এসে বলছে, বাবা, এখন কিছু খাবার খেয়ে নাও, সারাদিন তো কিছু খাবার তুমি খাওনি। ফজর চাচা আরিয়ানের বাবার সাথে রিক্সা চালাতো, একই পাড়াতে থাকে। আরিয়ান কোনো রকম খাবার খায়। তারপর সবকিছুর ভেতর থেকে কেটে গেল একটা সপ্তাহ। আরিয়ান বেশ হতাশায় পড়ে যায়, কারণ তার বাবার ইচ্ছে ছিল আরিয়ান অনেক বড় হবে। কিভাবে সে এখন ওর বাবার আশা পূরণ করবে? বেশ ভাবনা চিন্তা করে সে সিদ্ধান্ত নেয় নিজ শহর ছেড়ে ঢাকা যাবে। তাই রাতে নিজের সব পোশাক গুছিয়ে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় আরিয়ান। বাসে উঠে যখন সে নিজের সিটে বসতে যাবে তখন ঘটে বিপত্তি। কেননা ওর এই সিটে বসে আছে অচেনা একটা মেয়ে। আরিয়ান তাকে ডাক দেয়, এই যে শুনছেন, এই জানালার পাশের সিটটা আমার। আপনার পাশের সিটটা আমার।
কিন্তু আমি জানলার পাশে ছাড়া বসতে পারি না। আপনি যদি কিছু না মনে করেন তাহলে আপনি আমার সিটে বসেন। কি আর করার, আরিয়ানের অনেক সাধের জানালার পাশের সিটটা মেয়েটার জন্য ছেড়ে দিল আরিয়ান। সে আর কিছু বলল না। আরিয়ান মেয়েটার রাখা সিটে বসে পড়ে। আরিয়ানের মাথায় অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে। বসার কিছুক্ষণ পরে মেয়েটা আরিয়ানকে বলে, আপনি ঢাকাতে যাবেন? হুম। আমি অধর ইসলাম। আমি এই বছর অনার্সে ভর্তি হব। আপনার নাম কি? আমি আরিয়ান ইসলাম। আমিও আপনার সাথে সেম ক্লাসে পড়াশোনা করছি। দেখুন, আমরা দুজনে সেম ক্লাসে পড়ি, সো আমাদের দুজনের মাঝে নো আপনি, অনলি শুধু তুমি ডাকা চলবে, একজন আরেকজনকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই, সবাই না ফেরার দেশে চলে গেছে। কথাগুলো বলতে আরিয়ানের চোখের কোণায় পানি চলে আসলো। খুব মন খারাপ হয় আরিয়ানের। আমি খুবই দুঃখিত, তোমার কাছে তোমার বাবা মায়ের কথা জানতে গিয়ে তোমায় কষ্ট দিলাম, মাফ করে দিও। আরে কি যে বলছো তুমি, এটা ব্যাপার না। মন খারাপ হলো, তবে সেভাবে আমি কোনো কষ্ট পাইনি। অধরা কিছু বলল না। সে এতক্ষণ হিজাব পরেই ছিল। পানি খাবার জন্য হিজাব খুলে সে। আরিয়ান অধরার চেহারা দেখে হা হয়ে গেল। সে পুরো অধরাকে দেখে মুগ্ধ। আল্লাহ পাক যেন ওরে অনেক সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছে। অধরার চেহারা যে কেউ দেখলে প্রেমে ওর পড়েই যাবে। আরিয়ান হা করে তাকিয়ে আছে অধরার দিকে। ওর চেহারার দিকে তাকিয়ে আরিয়ান খেয়াল করে অধরার ঠোঁটের নিচে একটা কালো তিল। অধরা দেখতে এমনিতেই অনেক সুন্দর, তার উপরে ওর ঠোঁটের নিচে একটা কালো তিল, যা কিনা ওর চেহারার সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে। আরিয়ান অধরাকে দেখে অনেকটা বলতে গেলে প্রেমে পড়ে গেছে। তবে প্রেমে পড়া ভালো, কিন্তু বাঁশ খাওয়া কিন্তু ভালো না। আরিয়ান সেই বাঁশটাই খেয়েছে একবার, কারণ রিয়া ওর সাথে যা করেছে তা মনে পড়তে নিমিষে ওর হাসি মাখা মুখটা মলিন হয়ে গেল। তবে ওরা দুজন বেশ মিশে যায়। আরিয়ান আর অধরা কথা বলল দুজন অনেক বিষয়ে, অনেকটা সময় ধরে। কিছুক্ষণ পরে অধরা ঘুমিয়ে পড়ে। আর ঘুমিয়ে পড়ার পরে ঘুমের ঘোরে আরিয়ানের কাঁধে অধরার মাথা এসে পড়ে। আরিয়ান অধরার মাথাটা সরিয়ে দিল না, যাতে ওর ঘুমটা ভেঙে না যায়। আরিয়ান ওর দিকে তাকিয়ে আছে। ঘুমের ভেতরে অধরাকে একটা ঘুমন্ত পরীর মতন লাগছে। আরিয়ান অধরাকে দেখতে দেখতে সেও ঘুমিয়ে পড়ে। সকালবেলা যখন আরিয়ানের ঘুম ভাঙে, ঘুম থেকে উঠে তো সে অবাক হয়, কারণ ওর পাশের সিটে অধরা আর নেই সেখানে। ও আর তাকে দেখতে পায় না। সবকিছু ওর কেমন যেন মাথার উপর দিয়ে যায়। আরিয়ান ভালো করে বাসের চারপাশ তাকিয়ে অধরাকে খুঁজতে লাগলো, কিন্তু দুঃখের বিষয় হলো আরিয়ান অধরাকে কোথাও দেখতে পেল না। এমন সময় বাস কন্ডাক্টর এসে আরিয়ানকে বলল, ভাই ঢাকাতে এসে পড়েছি, আপনি এখন নামুন। আরিয়ান যখনই ওর ব্যাগটা নিয়ে সিট থেকে উঠবে, তখনই চোখ যায় ওর পাশের সিটের উপরে একটা কাগজের দিকে। আরিয়ান কাগজটা হাত নিয়ে তুলে দেখে এতে কিছু লেখা আছে। আপাতত সে কাগজটা হাতে নিয়ে বাস থেকে নেমে পড়ল। আরিয়ান এই অচেনা শহরের কোথায় যাবে সে কিছুই জানে না, কি করবে সেটা ভাবতে থাকে। এই শহরের আরিয়ান কিছুই চিনে না, এমনি ওর পরিচিত কেউ নেই শহরে। জীবনে প্রথম ঢাকাতে এসেছে সে। আরিয়ানের অনেক ক্ষুধা লেগেছে। পেটে ক্ষুধা নিয়ে মাথায় অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা করলে মাথা থেকে এখন কোনো ভালো আইডিয়া আসবে না, এটা সবাই জানে। কথায় আছে পেট ঠিক তো জগতের সবকিছুই ঠিক। তাই মাথা থেকে এখন সব চিন্তা বের করে একটা রেস্টুরেন্টের ভেতর ঢুকলো আরিয়ান। ভেতরে ঢুকে আরিয়ান কাছে বেশি টাকাও নেই, তাই দামি খাবার অর্ডার করতে পারে না। ডাল ভাত অর্ডার করে খাওয়া শেষ করে। খাওয়া শেষ করার পরে টেবিলেই বসে থাকে। হঠাৎ করে বাসে পড়ে থাকা অধরার সিটের সেই কাগজটার কথা মনে পড়ল ওর। আরিয়ান কাগজটা পকেট থেকে বের করে দেখে এটা একটা চিঠি। বর্তমানে ডিজিটাল যুগেও চিঠির প্রচলন, ভাবা যায় এগুলো কি আর করার। ডিজিটাল যুগের চিঠি পড়া শুরু করলো আরিয়ান। চিঠি পড়ে আরিয়ান খুবই অবাক হয়, কেননা চিঠিটা অধরার, আর সে আরিয়ানের জন্যই লিখেছে। চিঠিতে লেখা ছিল, প্রিয় আরিয়ান, আমি তোমাকে কি করে কথাগুলো বলবো তা বুঝতে পারছি না, তাই আমি তোমাকে এই চিঠিতে লিখে দিলাম। তোমার সুন্দর করে গুছিয়ে বলা কথাগুলো আমার কাছে খুব ভালো লাগে। তোমার ব্যবহার এবং তোমার ভিতরে নেই বিন্দু পরিমাণ অহংকার। তোমাকে আমার কাছে সব দিক থেকে অনেক ভালো লেগে যায়, তাই তোমাকে আমি এই কথাগুলো মুখে বলার মতো সাহস পাইনি, তার জন্য আমি চিঠিটা লিখলাম। আরিয়ান, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে না বলে চলে আসার কারণ হলো আমার আব্বু এখন হাসপাতালে ভর্তি, তার জন্য আমি তোমাকে কিছু না বলে চলে এসেছি। যদি আমার ভালোবাসা সত্যি হয় তবে তোমাকে আমি খুঁজে অবশ্যই পাবো, ইনশাল্লাহ। সবকিছু বুঝলো আরিয়ান।
কিন্তু এই অধরা মেয়েটার শুধু শুধু পাগলামো করার মানেটা বুঝলো না। রেস্টুরেন্ট থেকে বের হয়ে থাকার জন্য জায়গা খুঁজতে থাকে সে। অনেক কষ্ট করে একটা বাসা খুঁজে পেল আরিয়ান, কেননা ব্যাচেলারদের জন্য বাসা খুঁজে পাওয়া খুবই কষ্টকর। রাতে খাবার খেয়ে আরিয়ান দিল এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে একটা ছোটখাটো চাকরি খোঁজার জন্য বাসা থেকে বেরিয়ে পড়ল আরিয়ান। 4-5 দিন ধরে অনেক কষ্টে একটা ওষুধ ফার্মেসিতে একটা চাকরি পেল আরিয়ান। প্রতিদিন সঠিক সময় ফার্মেসিতে যাওয়া আসা করে এভাবে কেটে গেল অনেক দিন। আরিয়ান আগের শহরের ভার্সিটি থেকে টিসি নিয়ে ঢাকার একটা ভার্সিটিতে ভর্তি হয়। আজ এখানে ওর ভার্সিটির প্রথম দিন। ভার্সিটির গেট দিয়ে ভেতরে প্রবেশ করে আনমনে হাঁটছে আর চারপাশ দেখছে। ক্লাসরুম খোঁজার চেষ্টা করছে আরিয়ান। এমন সময় ঠাস করে একটা শব্দ হলো, মানে ওর সাথে কেউ ধাক্কা খেয়ে নিচে পড়ে গেছে। যে আরিয়ানের সাথে ধাক্কা খেয়েছে সে হলো একটা মেয়ে, কিন্তু মেয়েটার মুখে ওর খোলা চুলগুলো এসে পড়েছে বিধায় মেয়েটার চেহারা আরিয়ান দেখতে পায় না। আরিয়ান যখনই মেয়েটাকে তোলার জন্য হাত বাড়ালো তখন মেয়েটা রাগ দেখে নিজেই দাঁড়িয়ে যায়। মেয়েটা দাঁড়ানোর পরে ওর চেহারা দেখে আরিয়ান তো পুরোই অবাক। আরিয়ানের সাথে মেয়েটাও আরিয়ানের দিকে হাঁ করে তাকিয়ে আছে, কারণ মেয়েটার কেউ না, মেয়েটা হলো অধরা। অধরাকে এখানে দেখে আরিয়ান পুরোই শক খেলো। অধরা আরিয়ানকে বলে, আরিয়ান তুমি এখানে? আমি এখানে সেটা বড় কথা না, তুমি এখানে কি করো সেটা হলো বড় কথা। আমার বাসা এখান থেকে কাছে, আর আমি এই ভার্সিটিতে রসায়ন বিভাগে পড়ি। তুমি এখানে কি করো? সেম তোমার মতো আমিও। আচ্ছা চলো এখন আমরা ক্লাসে যাই। ক্লাসে তো যাব, তবে তুমি ক্লাস শেষ করে আমার জন্য বাইরে অপেক্ষা করবে, কথাটা যেন মনে থাকে। হুম। আরিয়ান সবগুলো ক্লাস শেষ করে ভার্সিটির গেটের কাছে দাঁড়িয়ে অধরার জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পরে অধরা আসলো। আরিয়ান চলো, আজ আমি তোমাকে নিয়ে পার্কে ঘুরতে যাব। আরিয়ান না করেনি, সে অধরার সাথে একটা পার্কে ঘুরতে আসে। পার্কে এসে দুজন একটা বেঞ্চে বসলো। কিছুক্ষণ পরে অধরা আরিয়ানের কাঁধে মাথা রেখে বলতে শুরু করলো, আরিয়ান আমি তোমাকে আজ কিছু কথা বলতে চাই। যদিও কথাগুলো আমি যেই দিন তোমাকে প্রথম বাসে দেখেছিলাম সেই দিনই আমি তোমাকে একটা চিঠিতে আমি তোমায় অনেক কিছু বলেছিলাম। আসলে সত্যি কথা বলতে আরিয়ান, আমি তোমাকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছি প্রথম দেখাতে সেই দিন। তোমার ব্যবহার সবচাইতে আমার কাছে বেশি ভালো লেগেছে। শোনো অধরা, প্রথম দেখায় কখনো ভালোবাসা হয় না, যা হয় তা হলো ভালো লাগা। আর সেই ভালো লাগা নিয়ে ভাবতে থাকলে সৃষ্টি হয় ভালোবাসা। ভালোবাসাকে যদি শস্যক্ষেত্র রূপে কল্পনা করা হয় তবে বিশ্বাস হলো তার বীজ, আর আবেগ হলো তার পরিচর্যা। আরিয়ানের কথা শোনার পরে অধরা যা করলো তা দেখে আরিয়ানের পুরোই শক খাওয়ার মতন অবস্থা হয়। কেননা অধরা আরিয়ানের কথা শোনার পর আরিয়ানকে জড়িয়ে ধরে আরিয়ানের ঠোঁটটাকে ওর আয়ত্তে করে নিল। দীর্ঘ 5 মিনিট পরে আরিয়ানকে ছেড়ে দিল। আরিয়ান অবাক হয়, সাথে এসে শকড হয়ে গেছে, কি করবে বুঝতে পারে না। তবে অধরার এমন ব্যবহারে আরিয়ানের মাথাটা গরম হয়ে গেল। রাগ এসে জমা হয় আরিয়ানের চোখে মুখে। সে রেগে অধরাকে বলে, দেখো অধরা, আমি এগুলো পছন্দ করি না, আমি সব ছেলেদের মতো না। আর সেটা যদি ভেবে থাকো সেটা হবে তোমার ভুল ধারণা। আমি এগুলো বিয়ের আগে কোনো মেয়েদের সাথে করতে পারবো না। ইসলাম বিবাহের আগে এইসব কিছু করতে নিষেধ করে দিচ্ছে। তাছাড়া এসব আমার অপছন্দ। আমার কাছে সুষ্ঠু প্রেম দরকার, যেখানে আমরা একে অপরকে কেয়ার করব, ভালোবাসা দিব অনেক বেশি, মনের ভালোবাসা বিশালতা পাবে। আরিয়ানোর কথাগুলো শেষ করে অধরার দিকে তাকায়। অধরা আরিয়ানের দিকে এসব কথা শুনে হাঁ করে তাকিয়ে আছে। আরিয়ান আবার অধরাকে প্রশ্ন করলো, অধরা তুমি এমনভাবে হা করে তাকিয়ে আছো কেন? কি তো ভাবছো? কিরে কথা বলো না কেন? পাগল একটা। আরিয়ান আমি তোমাকে পরীক্ষা করার জন্য এবং আমি তোমাকে ভালোবাসি কিসের জন্য সেটা বোঝাবার জন্যই আমি তোমার সাথে এমনটা করেছি। তুমি সব ছেলেদের মতো না, সবার থেকে আলাদা। তুমি মেয়েদের ইজ্জত এবং মেয়েদের সম্মান করো। যে ছেলে মেয়েদের সম্মান করে, যে ছেলের ভিতরে অহংকার নেই, সে ছেলেকে আমি না যে কোনো মেয়েই ভালোবেসে ফেলবে। তুমি অনেক ভালো একটা ছেলে, সেটা কি তুমি জানো? কি এটা তোমার প্ল্যান ছিল? যাই হোক, আমি তোমার ভালোবাসার বিষয় সবই বুঝতে পারছি, কিন্তু কোনো কিন্তু হবে না। এখন থেকে আমি তোমার আর তুমি আমার, ব্যাস। আমি তো গরিব, আমার বাবা মা নেই, কেউ নেই। রিক্সা চালাতো আমার বাবা। দূর, এসব জেনে আমি কি করব? কোনো সমস্যা নেই, যেটা বললাম সেটা যেন মনে থাকে। আচ্ছা ঠিক আছে মহারানী, আপনি যা বলবেন সেটাই হবে। তারপরে ওরা কিছুক্ষণ পার্কে আড্ডা দিয়ে বাসায় চলে আসে। ছোটখাটো চাকরি,
পড়াশোনা আর অধরাকে নিয়ে আরিয়ানের এখন নতুন চিন্তা শুরু। এসব কিছু নিয়ে ঠিকই চলছিল আরিয়ানের জীবন, কিন্তু আরিয়ানের স্বপ্ন সে অনেক বড় হবে। কিছুদিন পর হঠাৎ একদিন অধরা আরিয়ানকে বলে, আরিয়ান, আমার বাবা তোমার সাথে দেখা করতে চেয়েছে। কি এখন? কিন্তু আমি কিভাবে ওনার সামনে নিজেকে প্রেজেন্ট করব? চিন্তা নেই, সবে পারবা। দেখা করবা, মনে থাকে যেন। বাবা তোমাকে দেখবে, তোমার সাথে কিছু কথা বলবে। আরিয়ান আর কিছু বলে না। আজকে অধরার সাথে অধরাদের বাসায় যেতে হবে তাকে। বিকেল একটু ভালো পোশাক পরে বসা থেকে বের হয় আরিয়ান। সে অধরাকে ফোন দিয়ে আসতে বলল। কিছুক্ষণ পরে অধরা আসলো আরিয়ানের সামনে। আরিয়ান আর অধরা একসাথে অধরাদের বাসায় আসলো। অধরাদের বাসার সামনে এসে আরিয়ান তো পুরোই অবাক, কেননা ওদের বাড়িটা মনে হচ্ছে একটা রাজপ্রাসাদের মতন দেখতে। আরিয়ান অধরার সাথে ওদের বাসার ভেতর ঢুকলো। ভেতরে এসে আরিয়ান তো আরো অবাক হয়, কেননা বাসার বাইরের দিকটা যতটা সুন্দর তার থেকে অনেক বেশি বেশি সুন্দর বাসার ভেতরটা। তারপর বাড়ির ভেতরে আরিয়ান আসতেই তাকে সোফায় বসিয়ে রেখে উপরে অধরা ওর আব্বুকে ডেকে আনতে গেল। কিছুক্ষণ পরে অধরার আব্বু আসলো। আরিয়ান উঠে দাঁড়িয়ে অধরার বাবাকে সালাম দেন। উনি হাত ইশারায় আরিয়ানকে বসতে বলল। আরিয়ান বসতে অধরার বাবা প্রশ্ন করল, তোমার নাম আরিয়ান তাই না? জি। তোমরা একই ভার্সিটিতে পড়াশোনা করো তো? দুজনের সাবজেক্ট এক তাই না? জি, আপনি তো দেখি সবই জানেন। হ্যাঁ, জানতে তো হবেই। অধরা আমাকে সবকিছু বলে। তা তুমি এখন ছোটখাটো একটা কাজ করো আর পড়াশোনা করো তাই না? দুজন কিছু সময় নিয়ে নিজেদের মধ্যে পরিচয় পর্বটা সেরে নিল। আরো কিছু সময় কথা বলার পর অধরাকে ওর আব্বু বলল, কিরে, এখানে বসে কি করিস? যা আরিয়ানের জন্য চা নাস্তা নিয়ে আয়। অধরা ওদের থেকে চলে যায় আরিয়ানদের জন্য চা নাস্তা আনার জন্য। অধরা উপরে যাওয়ার পরে অধরার আব্বু আরিয়ানকে বলল, আরিয়ান, আমার মেয়েটি তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু তুমি আমার মেয়েকে ভালো না বেসে তুমি ভালোবেসেছো ওর টাকাকে। বিশ্বাস করেন তৌফিক আঙ্কেল, আমি এর আগে জানতাম না যে অধরা এত বড় পরিবারের মেয়ে। তা আগে জানলে আমি কখনই ওর সাথে রিলেশন করতাম না। তোমার কি আছে? কিছুই নেই। আমার মেয়েকে আজ পর্যন্ত কোনো কিছুর চাওয়া অপূর্ণ রাখিনি, তবে আজ তোমাকে সে চায়, সেটা আমি অপূর্ণ রাখবো। তোমাদের মতো ছোট লোক ছেলেরা ধনী মেয়ে দেখলেই তাদের সাথে প্রেমের অভিনয় করে তাদের সব সম্পত্তি আত্মসাৎ করার চিন্তায় থাকে। তোমাদের মতো ছোট লোকদের আমার ভালো করেই চেনা আছে, বুঝছো? আরিয়ান অধরার বাবার কথাগুলো মুখ বুজে সহ্য করতে থাকে। তবে অধরার বাবা থামে না। সে আরো বলে, তুমি ছোট লোকের জাত, সেটা সব সময় থাকবা। তোমার ধান্দা হলো আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে তার সব সম্পত্তি নিজের নামে করা। তোমাদের মতো ছোট লোকরা এসব ছাড়া কিছুই বোঝে না। এটা হলো তোমাদের প্ল্যান, যাতে বড় লোক মেয়েদের খুঁজে বের করে তাদের টার্গেট করে পটিয়ে তাদের মাধ্যমে টাকা হাতানোর ধান্দা তোমরাই পারো। আরিয়ানের মুখ দিয়ে কথা বের হয় না। আরিয়ান একদম চুপচাপ বসে আছে ওনার সামনে। অধরার বাবা আরিয়ানকে আরো অনেক কথা শোনালো। সবকিছুই ছিল আরিয়ানকে অপমান করার মতন। আজ আরিয়ান গরিব বলে অনেক কথা তাকে শুনতে হলো। চোখ দিয়ে পানি পড়তে শুরু করে, তবে খুব কষ্টে সে আটকে রেখেছে। দুজনেই চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পরে অধরার আব্বু আরিয়ানকে বলল, তুমি আমার মেয়েকে ভুলে যাবে, কথাটা ভালো মতোই মনে রাখবে, বুঝেছো? ওর সাথে মেলামেশা করবে না, বলে দিলাম। সেটা কখনো সম্ভব না। আমি এটা পারবো না। আমি তাকে অনেক বেশি ভালোবাসি। আমি তো তাকে ছাড়তে পারবো না। চুপ! আমি দ্বিতীয়বার এক কথা বলতে পারবো না। আমার পক্ষ তাকে বলা অসম্ভব। আরিয়ানকে অধরার বাবা আরো কড়া কথা শোনে। এক পর্যায়ে আরিয়ানকে দারোয়ান দিয়ে বাসা থেকে বের করে দেয়। আরিয়ান বেশ কিছু সময় অধরাদের বাড়ির দিকে তাকিয়ে থাকে। দীর্ঘ একটা শ্বাস নিয়ে আরিয়ান মুচকি হাসলো। আরিয়ান চুপচাপ সেখান থেকে বের হয়ে আসে। বাসার বাইরে এসে আন মনে রাস্তায় হাঁটতে থাকে ও। মনের ভেতরে অনেক ভাবনা এসে জমা হয়েছে। সে বিড়বিড় করে বলে, হায় রে আজব দুনিয়া। যার টাকা নেই তার কেউ নেই, যার টাকা আছে তার সব আছে। তবে বড় মনীষীরা বলেছেন, অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রই জীবনের কোনো না কোনো সময় অসহায়তার শিকার হবে। অন্যদিকে অধরা নিচে এসে দেখে আরিয়ান নেই। চারপাশে তাকায় অধরা। আরিয়ানকে দেখা যায় না। অধরা তার বাবাকে প্রশ্ন করে, আব্বু, আরিয়ান কোথায় গেছে? তাকে দেখছিল যে। ওর নাকি জরুরি একটা কাজ আছে, তাই ও চলে গেছে। ও বলছে পরে এক সময় ও আবার আসবে তোর সাথে। এখানে এর আগে যা ঘটে গেছে তার কিছুই অধরা জানে না। অধরা আরিয়ানকে কল দিয়েছিল, কিন্তু আরিয়ান আপাতত রিসিভ করেনি। আরিয়ান অধরাকে ছাড়বে না, সে অধরার সাথে থাকবে। কেটে যায় কয়েকটা মাস। একদিন
আরিয়ান রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ একটা গাড়ি থেকে অধরার বাবা নামে। আরিয়ানের সামনে আসে, আরিয়ানকে বলে, তোকে বলেছিলাম আমার মেয়ের থেকে দূরে থাকতে, তুই তো শুনিসনি। আমার মেয়ের সাথে থাকলি, এই জন্য তোকে পস্তাতে হবে। দেখুন আঙ্কেল, আমি ওকে ভালোবাসি, তাকে কিভাবে ছাড়বো? চুপ কর ছোট লোকের জাত। তোর বাপ একটা ছোট লোক, তুইও হয়েছিস তেমন ছোট লোক। দেখুন, আমাকে যা ইচ্ছা বলুন, আমার বাবাকে নিয়ে কোনো কথা বলবেন না, এর ফল কিন্তু খারাপ হবে বলে দিলাম। তোর বাবা নিচু জাতের জানোয়ার একজন, কারণ তোর মতো একটা ছেলেকে জন্ম দিয়েছে। তোর বাবা একজন, তো ছোট লোকদের বাবা তো আবার একজন হয় না। আরিয়ান রেগে যায়, নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। অধরার বাবার জামার কলার ধরে। অধরার বাবাকে যখনই ঘুষি মারতে যাবে তখনই পেছন থেকে অধরা চিৎকার করে ডাকে, আরিয়ান, তুমি আমার বাবাকে মারছো? আরিয়ান চমকায়, অধরা এখানে কিভাবে আসলো? অধরার বাবার জামার কলার ছেড়ে দেয় আরিয়ান। অধরার বাবা অধরার কাছে গিয়ে কাঁদো কাঁদো গলায় বলে, মা দেখ না আরিয়ান কেমন ব্যবহার করলো। আমি তাকে এসে বলেছিলাম আমার মেয়ে তোমাকে ভালোবাসে, কিছু টাকা দিচ্ছে, একটা বিজনেস করো, পরে টাকা পরিশোধ করে দিও। তোমার বাবার মতো গরিব থেকো না। আমি ওর বাবাকে গরিব বলেছি বলে আমাকে মারতে আসলো। আমি তো তোকে কখনো আরিয়ানের থেকে দূরে সরে যেতে বলিনি, তুই নিজেই তো দেখলি সে কেমন করছে আমার সাথে। আমি কি করব বল? অধরা আরিয়ানের কাছে আসে। আরিয়ান অধরার হাত ধরতে যায়, কিন্তু অধরা দেরি করে না, ঠাস করে আরিয়ানের গালে কষে কয়েকটা চড় বসিয়ে দেয়। আরিয়ান অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে অধরার দিকে। অধরা আরিয়ানকে বলে, তুই সারা ছোট লোক, সারা জীবন ছোট লোকই থেকে যাবি। তোর লজ্জা করে না? তোর মতো রিক্সা চালকের ছেলেকে আমার মতো এত বড়লোক ঘরের মেয়ে ভালোবেসেছে, আর সেই মেয়ের সামনে তার বাবাকে আঘাত করতে। আমার তো এখন মনে হচ্ছে তুই আমার সাথে রিলেশনে আসছিলি আমার টাকার জন্য। কখনো তো নিজ থেকে রিক্সা ভাড়া দিস নে। তোর গায়ে যে কাপড় সেগুলো তো আমার দেওয়া। ছি, ঘৃণা হচ্ছে তোর সাথে কথা বলতে। তোর মতো এত ছোট লোক মানুষের সাথে অধরা থাকতে পারবে না আর। চলো বাবা, এর মতো ছোট লোকের সাথে কথা বলাটাই রুচিতে বাঁধে আমার। ওরা শোনো আমার কথা। চুপ কর তুই, তোর মুখ থেকে আমার নাম শুনলেও ঘৃণা লাগছে। অধরা রাগ করিস না, তুই ওর জন্য কষ্ট পাবি। আমি দরকার হলে ওর হাত পা ধরে মাপ চাইবো, তবু এমন করিস না, ওকে ছেড়ে দিস না। বাবা, তুমি চুপ করবে? ছোট লোকের জাতের কাছে তোমাকে নিচু হতে হবে না, চলো এখান থেকে। অধরা গাড়িতে ওঠে। অধরার বাবা আরিয়ানের কাছে আসে, তিনি বলেন, কেমন হলো গেমসটা? এবার পারলে নিজেকে ঠিক করো, বুঝেছিস? উনি চলে যায় অধরাকে নিয়ে। আরিয়ান বুঝে যায় সবকিছু অধরার বাবা ইচ্ছে করেই প্ল্যান করে এখানে এসে এমন গেমস খেলছে। কিন্তু অধরা আরিয়ানকে বুঝলো না, অধরা তাকে ছেড়ে চলে যায়। 5 বছর পার হয়ে যায়। একদিন বসে আছে আরিয়ান, হঠাৎ আরিয়ানের ফোনে একটা কল আসে। ফোনের স্ক্রিনের দিকে তাকায় সে। আরিয়ান খুব অবাক হয়ে মোবাইলের দিকে তাকিয়ে আছে। নাম্বারটা আগে থেকেই সেভ করা, কিন্তু সেটা থেকে কখনো কল আসেনি। দীর্ঘ এত বছর পর হঠাৎ সে নাম্বার থেকে কল আসাতে আরিয়ান অবাক না হয়ে পারছে না। প্রায় 5টা বছর পরে সেই নাম্বার থেকে কল। মোবাইলের স্ক্রিনে খুব সুন্দর করে লেখা, অধরা কলি। 5 বছর আগে অধরার সাথে ব্রেকআপ হয়ে যায় আরিয়ানের। ফোন বাজতে থাকে, আরিয়ান ডুব দেয় কল্পনায়। 5 বছর আগে তাদের সেই ব্রেকআপের দৃশ্যটা ওর চোখের সামনে ভাসতে থাকে। তারপরেও আরিয়ান অনেক চেষ্টা করেছিল অধরাকে বোঝাতে। 4 মাস অধরার বাড়ির সামনে পড়ে থাকার পর অধরা একদিন আরিয়ানের সামনে আসে, ঠিকমতো কথা বলে। আরিয়ান প্রথমে ভেবেছিল অধরা হয়তো তাকে সঠিক বুঝে আবার ভালোবাসবে, কিন্তু অধরা এসে খুব ঠান্ডা মেজাজে বলেছিল, আমি রিলেশনটা কন্টিনিউ করতে পারবো না, সিরিয়াস হয়ে বলছি। আগেও বলেছি, এবারও বলছি। কি হয়েছে? আগে তো আমার কথাগুলো শুনবে, তুমি নিজের মতো সব বলছো। অধরা খুব নির্লিপ্ত ভঙ্গিতে উত্তর দিল, আমার কাজিনের সাথে বর্তমানে আমার একটা রিলেশন আছে, আমি সেটাই কন্টিনিউ করতে চাই। তোমার সাথে থাকতে পারবো না, চলে যাও সামনে থেকে, কুকুরের মতো সামনে পড়ে থাকবে না। অধরার মুখে এমন কথা শুনে আরিয়ান বিশ্বাস করতে পারে না। তার বাবার বিষয় নিয়ে অধরা একেবারে চলে যেতেও পারত, আরিয়ান তাকে বোঝাতে পারত, কিন্তু এভাবে অধরা কথাটা বলবে আরিয়ান যেন বিশ্বাসই করতে পারছে না। তাই আরিয়ান বলল, আরে দূর, ফাজলামি করো কেন? শোনো, সেদিন তোমার বাবার সাথে কি হয়েছিল। আরিয়ান, তুমি কি রাস্তার কুকুর? তোমার বাবাও কি এরকমই ছিল? তোমাকে কি বলেছি সেটা শোনো না? আসলে বাবা ঠিকই বলতো, ছোট লোকদের সাথে মিশতে নেই, তারা কেবল নিতে চায়, দিতে না। অধরার কথাগুলো এবার আরিয়ানের বুকে এসে লাগে।
সেখান থেকে চলে আসে। তবে এর পরও আরিয়ান অনেক চেষ্টা করেও আর যোগাযোগ করা সম্ভব হয়নি অধরার সাথে। তার সপ্তাহ দুয়েক পর আরিয়ান খবর পেয়েছিল অধরা ফ্যামিলির সাথে কানাডা চলে গিয়েছে। এ পর্যন্ত অধরা নামটা আরিয়ানের প্রতি রাতের চোখের পানিতে আর ফোন বুকের অধরা নামের আড়ালেই রয়েছে। অধরার কয়েকটা ছবিই যেন আরিয়ানের দীর্ঘশ্বাস কমাতো। এমন অদ্ভুত অপ্রত্যাশিত ব্রেকআপের পর আজ আবার অধরার কল। আরিয়ান বুঝে উঠতে পারে না কি করবে। ফোনটা এতক্ষণ 5 বার বেজেছে। আরিয়ানের হাত কাঁপছে। কি করবে ভাবতে ভাবতে শেষমেশ কলটা রিসিভ করলো আরিয়ান। যতটা না অভিমান কিংবা কষ্ট, তার চেয়ে কৌতূহল ভরা কণ্ঠে আরিয়ান বলল, হ্যালো, কেমন আছো? মুখটা কেঁপে উঠল আরিয়ানের, যাকে সে ভালোবাসত। ভুল বুঝে ব্রেকআপ করে চলে গিয়েছিল সে মেয়েটাই আজ 5 বছর পর ফিরে এসেছে। আরিয়ানের গলা শুকিয়ে যাচ্ছে। আশেপাশে থাকা আরিয়ানের অ্যাসিস্ট্যান্টরা চুপচাপ দাঁড়ালো। ইশারায় আরিয়ান তাদেরকে বের হয়ে যেতে বলল। অধরার কণ্ঠটা আগের মতন আর বাচ্চা বাচ্চা নেই। নারীতে ছাপ স্পষ্ট কথায় ভেসে আসছে। বয়স থেমে থাকে না, বেড়ে যায়। আরিয়ান বলল, বেঁচে আছি, এখনো মরতে পারেনি। উপাস থেকে কোনো জবাব আসে না। আরিয়ানের কথাগুলো বলতে অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরেও কথাগুলো না বলে আর পারল না। তবে বেশ শান্তি লাগছে। অধরাও চুপ, আরিয়ানও চুপ। হঠাৎ নীরবতা ভেঙে অধরা বলল, আই এম সরি আরিয়ান, আমাকে মাফ করে দিবা? আই এম রিয়েলি সরি, প্লিজ আমায় মাফ করে দাও। তোমার বিএফ কেমন আছে? বিয়ে করে ফেলেছো, বাচ্চা কাছে কয়টা? প্লিজ আমায় মাফ করে দাও। বলো না, বিয়ে করে ফেলছো, বাচ্চা কাচ্চা। স্টপ, স্টপ ইট। অধরা ফোনের এপাশ থেকে চিৎকার করে ওঠে। সেই সাথে শোনা গেল কান্নার আওয়াজ। মানে অধরা কাঁদছে। অধরার কান্না শুনে আরিয়ান কেমন যেন হয়ে পড়ে। নিজের মনে অধরার উপর প্রতিহিংসা কমিয়ে আরিয়ান শান্তভাবে বলল, সেদিন তোমার বাড়িতে যাওয়ার পর তোমার বাবা আমাকে অনেক অপমান করে, তোমার থেকে দূরে সরে যেতে বলে। বাড়ির দারোয়ান দিয়ে আমাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। সেদিন রাস্তাতেও আমার বাবাকে নিয়ে বাজে কথা বলেছিল। তুমি তো তোমার বাবার জামার কলার দৌড়াতে আমাকে কত কথাই না শুনেছিলে। আর তিনি যে আমার মা বাবাকে নিয়ে বাজে কথা বলেছিল, তাহলে কি জামার কলার দৌড়াটা অন্যায় ছিল? এগুলো বোঝানোর জন্য তোমার বাড়ির সামনে করছিলাম। যদিও এসবের জন্য আমি তোমাকে ছাড়তাম না, কিন্তু সেদিন বলেছিলে তোমার রিলেশন আছে আরেকটা। কষ্ট পেয়েছিলাম। কেন এমন করলে আমার সাথে? আরিয়ান এক নাগারে কথাগুলো বলল। অধরা কাঁদতে কাঁদতে অনেক কথা বলল। সে বলল, বিশ্বাস করো আরিয়ান, আমার কোনো রিলেশন ছিল না, কখনোই না। আমাকে বলেছিল বাবা তোমাকে মেরে ফেলবে যদি তার কথা মতো আমি তোমার সাথে রিলেশন ব্রেকআপ না করি। এই জন্য সেদিন রাস্তায় ওনার কথাতে গিয়েছিলাম। যা বলেছিলাম সব ওনার কথা ছিল। আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তোমার ভালো চাই, সেটা কাছ থেকে হোক বা দূর থেকে। তাই তোমার যেন কোনো ক্ষতি না হয় ভেবে এসব করেছিলাম, বলেছিলাম। তবে আর পারছি না আরিয়ান, অনেক কষ্ট দেয় আমাকে এসব। তারপর বাবা জোর করে কানাডাতে নিয়ে চলে আসে। সব শুনে আরিয়ান অবাক। এত খারাপ কেন অধরার বাবা? আরিয়ান বলল, দেশে ফিরেছো কেন তাহলে? বাবা মারা গেছে, তিনি আর বেঁচে নেই। অভিমানী প্রেমিকের সব দণ্ড নিমিশেই চুরমার হয়ে গেল। অভিমানী প্রেমিক আরিয়ান শুধু বলল অধরাকে, তুমি কোথায় এখন? দেখা করো প্লিজ, আমি তোমাকে দেখতে চাই। দেখা তো করবই। তোমাকে একটা রেস্টুরেন্টের অ্যাড্রেস দিচ্ছি, তুমি সেখানে চলে আসো। ঠিক আছে। আরিয়ান অফিস থেকে বের হয়। অধরা যে দামি রেস্টুরেন্টের ঠিকানা দিয়েছে সেটা হলো আরিয়ানের নিচে। আরিয়ান নিজের দামি পোশাক খুলে অল্প টাকার পোশাক পরে ট্যাক্সি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল অধরার দেওয়া ঠিকানায়। কিছু সময় পরে আরিয়ান সেখানে এসে পৌঁছায়। আশেপাশে তাকায়, কোথাও তো কাউকে দেখা যাচ্ছে না। আরিয়ান আরো একবার তাকায়। একদম শেষের এক কোণাতে একটা বেঞ্চে একজন মেয়ে বসে আছে। তার টেবিলে কেউ নেই। আরিয়ানের কাছে মেয়েটাকে কিছুটা চেনা লাগলেও অনেকটা অচেনা মনে হচ্ছে। আরিয়ান ধীর পায়ে মেয়েটার কাছে আসলো। তবে আরিয়ানের ধারণা সে অধরা হবে। তাই আরিয়ান গুটি গুটি পায়ে সে মেয়েটার দিকে এগিয়ে যেতে থাকে। মেয়েটার কাছে গিয়ে আরিয়ান বলল, আচ্ছা, আপনি কে? আপনাকে কেমন চেনা চেনা মনে হচ্ছে, আবার অচেনা লাগছে। কিছু মনে না করলে আপনার পরিচয়টা কি জানতে পারি? অবশ্যই। তবে আমাকে তুমি চিনতে পারছো না। তোমার তো দেখে কোনো পরিবর্তনই হয়নি, সেই আগের মতোই আছো। নর্মাল শার্ট প্যান্ট, গরিব থেকে গেলা। যাই হোক, আমি হলাম অধর ইসলাম, যার জন্য তুমি এখানে এসেছো। আমি সেই। ও, আমি আরিয়ান। হ্যাঁ, আমি জানি তুমি আরিয়ান।
একটুও বদলাওনি, সে আগের মতো গরিব বেশ। অধরার কথা শুনে আরিয়ান মুচকি হাসল। অধরা কিছু বলল না। আরিয়ান সামনের চেয়ারে বসল। অধরা আরিয়ানের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি খাবে বলো? তোমার যা ইচ্ছা। ঠিক আছে। ওয়েটার, দুটো মাটন, চিকেন মশলা, জুস আর। অধরা আরো অনেক খাবার অর্ডার দিল। আরিয়ান চুপচাপ বসে আছে। অধরার খাবার অর্ডারের লিস্ট শুনতে থাকে। ওয়েটার চলে যেতেই অধরা বলল, এভাবে ডাকতে হবে না, তোমার চিন্তা নেই, বিল সব আমি দিব। ও আচ্ছা। হ্যাঁ, তুমি দিতে পারবে না জানি। তো বলো, কেমন আছো? এই তো ভালো, তুমি? আমিও। বাবা মারা গিয়েছে মাসখানেকের বেশি হলো। আমি মাসখানেক ধরে এখানে আছি। যে বাবার জন্য তোমাকে ছাড়লাম, সে বাবা মরার আগে তোমাকে নিয়ে কথা বলল। ও চিন্তা নেই, আমি ওনাকে মাফ করে দিয়েছি। রিক্সা চালকের ছেলে আমি, এত মান অভিমান নিয়ে কি আর জীবন চলে? অধরা কিছু বলল না। আরিয়ানও কিছু বলল না। একটু পর খাবারও চলে আসে, বড় টেবিল ভরা খাবার। দুজনের সামনে খাবার সাজিয়ে দেওয়া হয়েছে। অধরা জানে না আরিয়ান নিজে রেস্টুরেন্টের মালিক। আরিয়ান ভেতরে ঢোকার আগে সব স্টাফদের অভিনয় করতে বলেছে, মানে তাকে না চেনার অভিনয় আর কি। আরিয়ান খাচ্ছে না। অধরা বলে, কি হলো, খাচ্ছ না কেন? খাও। এভাবে খাবারের দিকে তাকিয়ে কি দেখো? এমনিতেই। ও বুঝতে পেরেছি, এতগুলো দামি খাবার কখনো একসাথে দেখোনি, তাই খাচ্ছ না। বললাম তো, কোনো চিন্তা নেই, শুরু করো। আচ্ছা। দুজনে খাবার খেতে শুরু করে। খাওয়ার এক পর্যায়ে আরিয়ান জিজ্ঞাসা করলো, তারপর বলো কি করছো এখন, মানে প্রফেশনালি? বাবার বিজনেসে জয়েন করব। তোমার বাবার না জুসের বিজনেস আছে, বড় একটা কোম্পানি? হ্যাঁ, তুমি তো দেখি এটা জানোই। হ্যাঁ, তা একটু জানি। তোমার বাবা মনে হয় অনেক টাকার ঋণ আছে, সেগুলো দেখো একটু। মানে তোমার বাবার কোম্পানি লস সামলাতে এয়ার গ্রুপ অ্যান্ড কোম্পানি থেকে 10 কোটি টাকা ঋণ নিয়েছিল। এটা আমি জানি, দেখেছিলাম পত্রিকাতে, তাই বললাম। ও হ্যাঁ, সেটা পরিশোধ করব। 5 কোটি আছে, বাকিটা পরে দেখব। আর যদি না হয় তবে বাবার কোম্পানি বিক্রি করে দিয়ে টাকা পরিশোধ করব, তারপর চাকরি খুঁজব, এই আর কি। দুজনে আবার চুপ হয়ে গেল। আরিয়ান অধরাকে দেখতে থাকে। অধরা খাবার খেতে ব্যস্ত। আরিয়ান অধরাকে এখনো ভালোবাসে, তবে অধরাও আরিয়ানকে আগের থেকে বেশি বেশি ভালোবাসে। আরিয়ানের কাছে তা প্রকাশ করতে পারে না। অধরা আরিয়ানের প্রতি দুর্বল, তবু আরিয়ানকে একটু বাজিয়ে দেখছে, যেন সে বুঝতে পারে আরিয়ান তাকে এখনো ভালোবাসে কিনা। তাই ইচ্ছে করে আরিয়ানকে অপমান করে কথা বলছে। আরিয়ানকে প্রশ্ন করলো, তারপর তুমি কি করছো বলো? কি আর করব, আমার পোশাকে দেখে তোমার কি মনে হয় আমি কি করতে পারি? বলো তুমি। তুমি তোমার বাবার বিজনেস সামলাও, আর আমি আমার বাবারটা ধরেছি। ও, তার মানে তুমি রিক্সা চালাও? আমি ঠিক এইটা ধারণাই করেছিলাম তুমি রিক্সা চালাবা। এছাড়া কি যোগ্যতা আছে বলো? হ্যাঁ সেটাই তো, এছাড়া আর কি করবো বলো? পড়াশোনা তো তেমন করনি মনে হয়, তাই না? না, পড়াশোনা করে কি হবে, চাকরি হয় না, তাই রিক্সা চালিয়ে বেড়াই। ভালো করেছো, তুমি এইটাই ভালো পারবা। দুজনে খাবার শেষ করে। কিছু সময় পর ওয়েটারকে ডাকতেই অধরা। ওয়েটার চলে আসে। অধরা বলে, বিল কত হয়েছে? ম্যাম, বিল দেওয়া লাগবে না। কেন লাগবে না? বিল তো আমাদের স্যার দিয়ে দিয়েছে। মানে কোন স্যার? এই রেস্টুরেন্টের মালিক যিনি। তো তিনি কেন আমাদের বিল পে করবে? উনি আপনাকে অনেক ভালোবাসে ম্যাম, যখন আপনি ভার্সিটিতে পড়তেন তখন থেকেই। সেজন্য আপনাকে আসতে দেখে উনি বের হয়ে গেছে, নিজে বিল দিয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, যান এখান থেকে। ওয়েটার চলে যেতেই অধরা আরিয়ানকে বলে, আমাকে ভালোবাসে দেখেছো? এই বিশাল বড় রেস্টুরেন্টের মালিক, অথচ তুমি ভালোবাসতে পারলে না। আগে তুমি ভালোবাসতে শিখো, তারপর না হয় বলিও। আমি তোমাকে ভালোবাসি, এখনো বাসি, কিন্তু তুমি তো বাসো না। হ্যাঁ, কারণ আমি এখনো ছোট লোক, বড় লোক হতে পারিনি। তাতে কি, চলো আমরা একসাথে থাকি। না, সেটা সম্ভব না। আর আমার মতো রিক্সা চালকের ছেলে কি আর এসব বড় লোকদের সাথে চলাফেরা করতে পারে? এতে তোমার মান সম্মান যাবে তো। আসি, হ্যাঁ, আবার দেখা হবে কোনো একদিন। আরিয়ান সেখান থেকে চলে যায়। অধরা বসে থাকে সেখানে। হঠাৎ ওর ফোনে কল আসে। আদালত থেকে নোটিশ পাঠানো হয়েছে, আগামী 1 মাসের ভেতরে 10 কোটি টাকা যেন পরিশোধ করে, না হলে ওদের কোম্পানি দখল করা হবে। অধরার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। কি করবে সে বুঝে উঠতে পারে না। অধরা অনেক টেনশন করতে থাকে। ওদের কোম্পানির ম্যানেজারকে অধরা বলে, আচ্ছা
আমাদের কোম্পানি দখল করার আগে সেটা বিক্রি করে দাও। ম্যানেজার তখন জানায়, ম্যাম, যদি বিক্রি করতে চান বেশি দাম পাবেন না, কারণ এটাকে বন্ধক রেখে তো লোন নেওয়া ছিল। আচ্ছা, তারপরেও দেখি কি করা যায়। ম্যানেজার ফোন রেখে দেয়। আরিয়ান চলে আসে তার বিশাল বড় অফিসে। বর্তমানে সে দেশের নাম্বার 1 বিজনেসম্যান। এসআর গ্রুপ অফ কোম্পানি হলো দেশের টপ বিজনেস কোম্পানি, আর সেটার প্রতিষ্ঠাতা আরিয়ান নিজে। কিন্তু কিভাবে? লাস্ট 5 বছরে কিভাবে আরিয়ান নিজেকে এত বড় বানিয়েছে? আরিয়ান নিজেই এখন বিজনেস ম্যাগনেট। 10 দিন পার হয়েছে। অধরার সামনে তার ম্যানেজার দাঁড়িয়ে আছে। তিনি বলেন, ম্যাম, আমাদের কোম্পানি একজন কিনবে জানিয়েছে, তবে আগে 20 কোটি দাম হতো, এখন লোনের কারণে সেটা 15 কোটি বলে। আর আপনার ঋণ সুদ সমেত দাঁড়িয়েছে 15 কোটি। আমি 16 কোটিতে ডিল করেছি, আপনি কি বলেন? ঠিক আছে, দেখা কি করলে ভালো হয়, কিন্তু এমন বন্ধক রাখা কোম্পানিটা কিনবে কে? এআর গ্রুপের মালিক, ওনার বাবার সাথে কথা হয়েছে, আপনার বাবার পরিচিত ছিল, এজন্য নিচ্ছে। তবে গ্রুপের মালিক নিজ থেকে অফার করে। আচ্ছা, তাহলে ঠিক আছে, ডিল ফাইনাল করো। কিন্তু ম্যাম, আপনি বিক্রি করে দিলে কিভাবে চলবেন? দেখি কোথাও চাকরি করব। ম্যানেজার চলে যায়। আরও মাসখানেক পর কোম্পানি বিক্রি করা হয়। কোম্পানির সব পেপারস এসআর গ্রুপের কাছে চলে যায়, আর তারা টাকাও পরিশোধ করে। অধরার এখন অনেক খারাপ অবস্থা। শেষমেশ অধরা নিজে চাকরির জন্য এখানে সেখানে ঘুরে বেড়ায়। ঘুরতে ঘুরতে একদিন সে এসআর কোম্পানিতে আসে। সেখানে কিছুদিন আগে সিভি জমা দিয়েছিল। সেখান থেকে ডাক আসে। অধরা ওয়েটিং রুমে বসে আছে। আজ ওর ইন্টারভিউ। সে চেয়ারে বসে আছে। এখনো 3 জন পর ও ডাক পড়বে। আরিয়ানকে একটা শার্ট পরে আসতে দেখে ওখানে। অধরাকে বসে থাকতে দেখে সে অধরাকে ডাকে, অধরা, তুমি এখানে? তুমি এখানে কি করছো, তাও আবার সুন্দর পোশাকে? ও, বুঝতে পারছি, চাকরির ইন্টারভিউ দিতে আসছো। কিন্তু তুমি তো রিক্সা চালাও। বসো বসো, আমার ডাক পড়বে একটু পর, আমি যাব। তুমি কি ইন্টারভিউ দিতে আসছো? হ্যাঁ, চাকরিটা খুব দরকার। মা চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়েছে। ও, চিন্তা নেই, চাকরি হয়ে যাবে। তুমি এখানে প্রথমবার? আসলে রিক্সা চালাই আর মাঝে মাঝে চাকরি ইন্টারভিউ দিয়ে থাকি। অধরা কে? চলে আসুন। একজন সার্ভেন্ট অধরার নাম ধরে ডাকে। অধরা উঠে দাঁড়িয়ে আরিয়ানকে বলে, দোয়া করিও। হ্যাঁ। অধরা চলে যায়। আরিয়ান ফোন বের করে ওর ম্যানেজারকে কল দেয়। অধরা ভেতরে প্রবেশ করতেই আরিয়ানের ম্যানেজার প্রশ্ন করে, আপনি কি অধরা? জি। আপনার ইন্টারভিউ দিতে হবে না, আপনার চাকরি হয়ে গেছে। মানে কিভাবে? আমাদের স্যার আপনাকে ভালোবাসে, তাই আপনাকে দেখেছে এখানে, এর জন্য চাকরি হয়ে গেছে। ও। অধরা দ্রুত রুম থেকে বের হয়। আরিয়ানের পাশে এসে বসে। অধরার চোখে মুখে খুশির ছাপ। অধরাকে আরিয়ান বলে, কি চাকরি হলো? হ্যাঁ, আমি অনেক খুশি আজ। তবে রেস্টুরেন্টের মালিক আর এখানকার মালিক নাকি আমাকে ভালোবাসে। বুঝলাম না, এনারা কারা? তুমি ছাড়া আর কে বা ভালোবাসবে আমাকে? দেখতে সুন্দরী, ভালোবাসতেই পারে। অধরার চোখে মুখে খুশির ছাপ। আরিয়ান ভালো করে অধরার দিকে তাকিয়ে অধরাকে দেখতে থাকে। এত খুশি অধরাকে অনেক বছর পর হতে দেখে আরিয়ানেরও অনেক বেশি ভালো লাগছে। সাবেক প্রেমিকার দিকে তাকিয়ে অভিমানী প্রেমিক আরিয়ান বলল, তারপর এখন ফিউচার প্ল্যান কি? বড় কোম্পানিতে চাকরি পেলে আর আমি ঘুরে ঘুরে চাকরি পাই না। জানি না, তবে আমি জয়েন হয়ে নেই, তোমাকেও নিয়ে আসবে এখানে। আচ্ছা ঠিক আছে। তুমি তো রিক্সা চালাও, তুমি তো একটা করো, বিয়ে সাথে করে ফেলো একটা। করবো, দেখা যাক কবে সেই সুযোগ আসে। হ্যাঁ, আমাকে জানিও। তুমি আমাকে নিয়ে আবার কোনো স্বপ্ন দেখছো না তো? অধরা আরিয়ানের দিকে খুব অসহায়ের মতন তাকালো। সত্যি আরিয়ানকে নিয়ে অধরা এমন কিছু স্বপ্ন দেখছে। আরিয়ান বুঝতে পেরে বলল, কি অদ্ভুত ভাবনা ভাবছো, আমি তো গরিব, আর তাছাড়া আমার কি কোনো লাইফ নেই? তুমি কি ভাবছো সারা জীবন ওয়েট করবো তোমার জন্য? ও, আই এম সরি, ভাবছিলাম চাকরিটা পেয়েছি, দুজনে বিয়ে করে সংসার চালাবো। কখনো এটা আর সম্ভব না। অধরা উঠে দাঁড়ালো। ওর চোখে পানি টলমল করছে। অফিস থেকে বের হতে থাকে। দরজার দিকে পা বাড়ালো। আরিয়ান মুচকি হাসলো। মেয়েরা হয়তো এভাবেই কান্না লুকায়। আসলে মেয়েরা যার জন্য কান্না করে তাকে দেখায় না, কিন্তু পুরো পৃথিবীকে দেখায়। চোখের পানি কি মায়াবী অপচয়। আরিয়ান পেছন থেকে অধরার হাতটা টেনে ধরল। অধরা আরিয়ানের দিকে ঘুরতেই আরিয়ান হাসি মুখে বলল, এই কোম্পানিতে একটা লবণ ফ্যাক্টরি আছে, সেখানে নোনতার মান দিন দিন কমে যাচ্ছে। তুমি জয়েন হয়ে ভালোই করেছো। কয়েক ফোঁটা চোখের পানি দিয়ে যাবা রোজ, চোখের পানি লবণাক্ত বহন করে। আরিয়ানের কথা শুনে অধরা কেঁদে ফেলল।
এত কাঁদো কেন? অবশ্য ভালোই হয়েছে, আমাদের সংসারে লবণ কিনতে হবে না, তোমার চোখের পানিতেই হয়ে যাবে। চোখের পানিতে লবণ থাকে। অধরার কান্নার বেগ আরও বেড়ে গেল। সত্যিকারের ভালোবাসা হলে হারালে সে আবার ফিরে আসবে ইনশাল্লাহ, আর এটাই হলো বাস্তবতা। আরিয়ান বলল, চলো একটা পার্কে ঘুরে আসি, তোমার সাথে আমার কথা আছে। অধরা কিছু বলে না, আরিয়ানের হাত ছেড়ে দিয়ে বের হয়। 2 দিন পর আরিয়ান অধরাদের বাড়িতে আসে। অধরা অফিস শেষ করে কিছু সময় আগে বাড়িতে ফিরেছে। অধরা জানি না আরিয়ানের অফিসে অধরার চাকরি হয়েছে। কাঁধে গামছা ভিজিয়ে অধরাদের বাড়ির ভেতর আসে। প্রায় 5.5 বছর পর আরিয়ান এখানে এসেছে। বাড়ির রংটা আর আগের মতো নেই, একদম জ্বলে গিয়েছে। বাড়ির গেটে সেই গলা ধাক্কা দিয়ে দারোয়ানেরও কোনো হদিশ নেই। রংচটা কালার বাড়িটাতে। কি ব্যাপার, তুমি এখানে এখানে কেন আসছো? চলে যাও। অধরা, তোমার সাথে আমার কথা আছে। কি কথা? আমার জন্য তো কেউ অপেক্ষা করে না, তাহলে কেন কথা থাকবে? একটু বোঝার চেষ্টা করো, তুমি কেন এমন করছো? আগে শুনবা তো? আগেও আমার কথা শোনোনি তুমি, চলে গিয়েছিলে নিচ থেকে। চাইলেই আমরা একসাথে থেকে সব সমস্যা দূর করতে পারতাম, কিন্তু তুমি পাশে ছিলে না। আচ্ছা ঠিক আছে, বলো কি বলবা। আরিয়ান অধরার দিকে তাকায়। অধরার চোখ মুখ শুকনো হয়ে আছে। রিক্সা চালকের ছেলে আজ সে কোটি টাকার মালিক। সে ছেলেটা আজ ছদ্মবেশে নিজের প্রেমিকার বাড়িতে আছে। প্রেমিকা জানেই না তারই পরিবার থেকে অপমানিত হওয়া ছেলেটা আজ বাংলাদেশের টপ 1 বিজনেসম্যান। যে কোম্পানিতে অধরা চাকরি করে সেটা আরিয়ানেরই। আরিয়ান অধরাকে বলল, জানো, এখানে ঠিক 5 বছর আগে এসে বসেছিলাম। তোমার বাবা অনেক কথা শুনিয়েছিল, তোমাকে কিছু বলেনি। তোমার বাবাকে বলেছিলাম, আঙ্কেল, আপনি যতই আমাকে অধরার থেকে দূরে সরিয়ে দেন না কেন, আমি অধরাকে ছাড়তে পারবো না। বিশ্বাস করো অধরা, আমি আগেও তোমাকে ভালোবাসতাম, এখনও বাসি। তাহলে আমাকে বিয়ে করতে সমস্যা কি? সমস্যা তো আছে। হ্যাঁ, সেটা কি বলো আমাকে। আরিয়ান একটু থামলো, তারপর জোরে শ্বাস নিতে থাকলো। দেখো, তুমি তখনও বড়লোক ঘরের মেয়ে ছিলে, আমি তখনও ছোট লোকই ছিলাম। আজও সব হারিয়েও বড় কোম্পানিতে চাকরি করো, আমি সেখানে একজন রিক্সা চালক। আমাকে তুমি মানিয়ে নিয়ে থাকতে পারবা? হ্যাঁ, কেন পারবো না? আমি তো আগেও তোমাকে ভালোবাসি। আচ্ছা চলো, আমার সাথে একটা পার্কে যাব। আরিয়ান অধরার হাত ধরে বাহিরে আসলো। দুজন বাড়ি থেকে বের হয়। অধরার মন খারাপ অনেক। দুজনে একটা রিক্সা নিয়ে পার্কের সামনে আসে। অধরা রিক্সা থেকে নেমে ভাড়া দিতে গেলে অধরাকে বলে, আপা ভাড়া লাগবো না। ভাড়া লাগবে না মানে কি? হ্যাঁ, ভাড়া লাগবে না। কেন তা? আরে আমি না রিক্সা চালাই, তো যারা রিক্সা চালায় তাদের থেকে অন্য রিক্সা চালকেরা ভাড়া নেয় না। চলো তো তুমি। ও। আরিয়ান অধরাকে নিয়ে একটা পার্কের মধ্যে প্রবেশ করে। দুজনে হাঁটতে হাঁটতে একটা বেঞ্চের কাছে আসে। দুজনে সেই বেঞ্চে বসলো। দুজনের মধ্যে এখনো অনেকটা দূরত্ব। আরিয়ান একটু সরে আসে অধরার দিকে, অধরাও সরে আসে আরিয়ানের দিকে। আরিয়ানকে অবাক করে দিয়ে অধরা ওর কাঁধে মাথা রাখলো। দুজনে চুপ করে থাকে অনেক সময়। আরো কিছু সময় পর অধরা আরিয়ানের কাঁধে মাথা রাখলো। আচ্ছা আরিয়ান, তুমি আমায় একটা সত্যি কথা বলবে? আমার প্রতি তোমার অনেক রাগ, তাই না? আরে না, রাগ ছিল না, অভিমান ছিল। তোমার বাবার প্রতি ছিল রাগ। বাবা স্ট্রোক করে মারা যায়। তোমাকে বলেছিল খুঁজে বের করতে। তুমি ভালো ছেলে, আমাকে হ্যাপি রাখতে পারবা। যে মানুষটা তোমাকে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে আমাকে দূরে সরিয়ে রাখে, তোমার ভালোর জন্য কষ্ট মেনে নিয়ে দূরে থেকেছি। সেই মানুষটা তোমাকে খুঁজছিল। আমার বাবাকে মাফ করে দিও আরিয়ান। ওনাকে অনেক আগেই মাফ করে দিয়েছি, ওনার প্রতি আমার কোনো রাগ নেই, আর সবটা শেষ করে দিয়েছি। ভালো থাকো কোনি। এরপর দুজনে অনেকটা সময় গল্প করে। তারপর সেখান থেকে চলে আসে দুজন। কয়েকদিন চলে যায়। আরিয়ান আজকে ডেকেছে অধরাকে, কিন্তু অধরা বলে, আরিয়ান, আজকে অফিসে অনেক কাজ আছে। আজকে আমার কোম্পানির মালিক আসবে মিটিংয়ে। একটা ফাংশন হবে, সেখানে দারোয়ান থেকে শুরু করে সব স্টাফদের থাকতে হবে। আজকে যেতে পারবো না গো। আজকে আমাদের সেই দিন যেদিন তুমি আমাকে প্রপোজ করেছিলে। প্রতি বছর আমি একাই সেই জায়গাতে যেতাম, সেই পুরনো পার্কে, সেই পুরনো ব্রেঞ্চটাতে গিয়ে বসতাম। চলো না। আরিয়ানের বায়না শুনে অধরার মন খারাপ হয়েছে, কিন্তু সে যে যেতে পারবে না কালকে, তাকে সকাল সকাল বের হয়ে যেতে হবে। মনটা শক্ত করে আরিয়ানকে না করে দেয়। আরিয়ানা আর কিছু বলে না। পরের দিন অফিসের বিরাট বড় হলরুমে সব স্টাফদের ডাকা হয়েছে। এসআর গ্রুপের এটাই হলো মেইন অফিস, আর মেইন অফিসেই চাকরি করে অধরা। সবাইকে আজ আসতে হয়েছে এখানে। কোম্পানির মালিক এসে আজ বক্তৃতা দেবেন। অধরা বসেছে সামনের সারিতে। মাইকে ম্যানেজার সাহেব বলল, এখনই আমাদের স্যার চলে আসবে। যারা নতুন চাকরি পেয়েছে তারা স্যারকে এখনো দেখেননি। স্যার সব সময় অফিসে আসে না,
আজকে স্যারের সাথে তারাও দেখা করতে পারবেন। সবার জন্য রইল শুভকামনা। ওই তো স্যার চলে এসেছে। সবাই ঘুরে তাকায়। ডার্ক ব্লু কালারের ব্লেজার, ভেতরে সাদা শার্ট আর ডার্ক ব্লু কালারের প্যান্টের সাথে সাদা জুতো, মুখে একটা কালো মাস্ক পরা, স্টেজের দিকে এগিয়ে আসতে থাকে। পেছনে অনেকগুলো সিকিউরিটি গার্ড। স্টেজে আসলেন তিনি, মাইক হাতে বললেন, আজকে আপনাদের ডেকেছি বিশেষ একটা কাজে। আজকে আমার জন্য একটা স্পেশাল দিন। এই দিনে প্রথম AR কোম্পানি যাত্রা শুরু করেছিল। আপনারা কি এর নাম জানেন? এতে আরিয়ান আর আরতে রহমান, আরিয়ান রহমান গ্রুপ। নতুনদের জন্য শুভকামনা রইল। কথাটা শেষ করেই আরিয়ান তার মুখ থেকে মাস্কটা খুলে ফেলল। সব ক্যামেরা লাইট ওর ফেসের দিকে করা। অধরাও তাকিয়ে আছে সেদিকে। এটা তো নিজের আরিয়ান। আরিয়ানকে দেখে অধরা দাঁড়িয়ে যায়। সে ওর চোখকে বিশ্বাস করতে পারছে না, এটা তার আরিয়ান। কিভাবে কি? কিছু সময় পর মিটিং শেষ হয়। লাঞ্চ আওয়ার শেষে যে যার কেবিনে বসা। হঠাৎ অধরাকে পিয়ন ডাক দিয়ে বলে বড় স্যার ডেকেছে তার রুমে। অধরা দুরু দুরু বুকে দরজার কাছে আসে। দরজা খুলে বলে, ভিতরে আসতে পারি? অধরা যায়। আরিয়ানকে দেখে সে এখনো ঘোর কাটাতে পারেনি। আরিয়ান বলল, এভাবে তাকিয়ে আছো কেন? কিছু হয়েছে? এখন তো যেতে পারো নাকি আমার সাথে সেই পুরনো পার্কে? স্যার আসলে মানে। আরে কিসের স্যার? চলো তো তুমি। আমি তোমার আরিয়ান, স্যার নয়। এরপর আরিয়ান অধরাকে নিয়ে এসে পুরনো পার্কে চলে আসে। অধরা প্রশ্ন করে, এসব কিভাবে কি হলো আরিয়ান? আমি না বুঝতে পারছি না। সব হয়েছে সময়ের ধারণায়। তাহলে বলো, তুমি এই কয় বছরে এত কিছু করলে কি করে? শুনতে যখন চাচ্ছ তাহলে শোনো। আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার সবাই অবহেলা করতো, কেননা আমি ছিলাম গরিব। তাই সবাই আমার সাথে অমনটি করতো। তবে আমার আব্বুর ইচ্ছা ছিল বা স্বপ্ন ছিল যে আমি লেখাপড়া করে অনেক বড় হয়ে কোনো অফিসার হব। আমি সব বাধাকে উপেক্ষা করে পড়াশোনা চালিয়ে যাই। আমার জীবনের প্রথম যে ভালোবাসার মানুষটি ছিল সে আমার সাথে ছলনা করে, আমাকে ধোঁকা দেয়। আমার পবিত্র ভালোবাসার মূল্য হয় শেষে ব্রেকআপের মাধ্যমে, কেননা ওই টাকাওয়ালা এক ছেলেকে ভালোবাসে আর যার জন্য আমাকেও অনেক অপমান করত। কিছুদিন পরে আমার আব্বু মারা যায় আর আমি চলে আসি ঢাকাতে। তারপরে তো তুমি সবই জানো অধরা। তোমার বাবাও আমার কাছে তোমাকে বিয়ে দিতে রাজি হননি, কারণ আমি ছিলাম তখন গরিব বলে। তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পরে আমি নিজেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে পরিবর্তন করি। যদিও এটা হয়েছিল এক আঙ্কেলের সাহায্যে। যেদিন তুমি চলে গেছিলে মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটছিলাম। হঠাৎ দূরে দেখি কয়েকটা ছেলে একজন লোককে ছুরি মারছে। আমি জোরে চিৎকার করাতে ওরা পালিয়ে যায়। দৌড়ে ওনার কাছে আসি, হাসপাতালে নিয়ে যাই, রক্ত দিয়ে ওনাকে সুস্থ করি। ওনার সাথে পরিচিত হয়ে যায় আমি। ওনার ছোট্ট একটা কোম্পানি ছিল, তোমার বাবা সেটা জোর করে কিনতে চাইছিল। সেখানে উনি আমাকে চাকরি দেয়। তারপর আস্তে আস্তে আমি সেটার হাল ধরি। উনি আমাকে সবটা দিয়ে মারা যান। আর আজ এখন আমার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, বড় কোম্পানি আছে। নেই শুধু আমার বাবা, আর নেই আঙ্কেল আজ বেঁচে। বাবার কথা মনে পড়তে নিমিষে আরিয়ানের চোখে পানি চলে আসলো। অধরার সাথে আরো কিছুক্ষণ থেকে বাসায় চলে আসে আরিয়ান। রাতে অফিসের ম্যানেজার কাকা ফোন দিয়ে বলেন, কালকে আবার ইন্টারভিউ আছে স্যার, দ্রুত আসবেন। আচ্ছা ঠিক আছে, সবার সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠিয়ে দেয় ম্যানেজার। আরিয়ান চেক করে দেখে একজন সিভি দিয়েছে, সে হলো রিয়ার সে বয়ফ্রেন্ড। পরের দিন আরিয়ান সবার ইন্টারভিউ রুমে আসে। একে একে সবার ইন্টারভিউ নিচ্ছে। এমন সময় যে রুমে ইন্টারভিউ দিতে আসলো তার কাগজপত্র দেখে এবং তার কাছ থেকে তার পরিচয় জেনে আরিয়ান তো পুরোই অবাক। কেননা রুমে যে প্রবেশ করেছে সে আর কেউ না, সে হলো রিয়ার বিএফ, যার জন্য রিয়া আরিয়ানকে ছেড়ে চলে যায়। যদিও সে আরিয়ানকে চিনতে পারেনি। আরিয়ান সবার ইন্টারভিউ নেওয়া শেষ করে এমন সময় ম্যানেজার কাকা বলেন, বাবা তোমার সাথে তালুকদার গ্রুপের মালিক দেখা করতে আসছে, তাকে কি আমি ভিতরে আসতে বলবো? কিছুক্ষণ পর তিনি ভিতরে আসলেন। তার সাথে অনেক কথা বললো আরিয়ান নানা কাজ নিয়ে। হঠাৎ করে সে একটা কথা বললো আরিয়ানকে। তা শুনে অনেকটা অবাক হয়, কেননা তিনি আরিয়ানকে বলেন, বাবা তোমার সাথে অনেকদিন যাবত ব্যবসা করছি, কিন্তু তোমায় একটি কথা বলবো তা বলার সাহস পাচ্ছি না। আসলে বাবা আমি যতদূর তোমার সম্পর্কে জানি তুমি এখনো বিয়ে করোনি। তোমার তো এখন বিয়ে করার সময় হয়েছে। আমার একটি মেয়ে আছে, ও লন্ডন থেকে মাস্টার শেষ করে এসেছে। তুমি যদি একটিবার ওরে দেখতে তাইলে খুশি হতাম বাবা। আচ্ছা ঠিক আছে, আমি আগামীকাল আমার রেস্টুরেন্টে যাব, আপনি তাকে সেখানে আসতে বললেন। আচ্ছা ঠিক আছে বাবা, আমি ওরে তোমার দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিব। কিছুক্ষণ পরে অধরা অফিসে আসলো। রুমে ঢুকে সোজা আরিয়ানের কোলে এসে বসে পড়ল। ম্যানেজার কাকা অধরার কাণ্ড দেখে মুচকি হাসছে।
কাকা অধরার অবস্থা দেখে মুচকি হাসতে হাসতে রুম থেকে চলে গেল। অদরা, তোমার কি একটু বুদ্ধি নেই? তুমি কাকাকে দেখো, তারপরে আমার কোলে এসে বসলে। আমার মনে হয় তুমি লজ্জাশরমের মাথা খাইছো সব। হয়েছে, এত জ্ঞান দিতে হবে না। আগে এখন একটা পাপ্পি দাও। আচ্ছা, তোমার কি আগামীকাল কোনো কাজ আছে? কেন? তোমায় নিয়ে একটা জায়গায় ঘুরতে যাব। অধরা ঘুরতে যাওয়ার কথা শুনে আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। এই তো খুশির খবর। আচ্ছা আরিয়ান, আমি তোমায় একটা কথা বলি, যদি তুমি কিছু না মনে করো। বলো। তুমি আমায় বিয়ে করবে কখন? আম্মু তোমার সাথে এ বিষয়ে কথা বলতে চেয়েছিল। তোমাকে আমার নিজের করে কবে নিব তা আগামীকাল বলবো, কেমন? ওকে। পরের দিন সকালে অধরাকে ফোন করে ওদের বাসার নিচে আসতে বলল। আরিয়ান গাড়ি নিয়ে ওর জন্য অপেক্ষা করছিল। এখন আরিয়ান অধরাকে নিয়ে তালুকদার গ্রুপের মালিকের মেয়েকে দেখতে যাবে। অধরা অনেক সুন্দর করে সেজেছে আজ। নীল একটা শাড়ি পরেছে। নীল শাড়ি তো অধরাকে নীল পরীর মতন লাগছে। অধরা ডাকে আরিয়ানের হুঁশ ফিরল। এই যে সাহেব, এত হা করে কি দেখছেন আমাকে? এর আগে কি কখনো দেখেননি? তোমাকে আজকে খুব সুন্দর লাগছে নীল শাড়িতে। অধরা আরিয়ানের কথা শুনে লজ্জা পেল। আরিয়ানের কাঁধে মাথা দিয়ে ওর সাথে কথা বলছে অধরা, আর আরিয়ান ড্রাইভিং করছে। কিছুক্ষণের ভেতরে ওরা গন্তব্যস্থলে চলে আসলো। ওরা চলে আসার আগেই এখানে চলে আসছে তালুকদার গ্রুপের মালিকের মেয়ে। আরিয়ান অধরাকে গাড়ির ভেতর রেখে তালুকদার মালিক ফোন করে বলে তার মেয়েকে বাড়ি আসতে বলতে। তারপর আরিয়ান অন্যদিকে মুখ ঘুরে দাঁড়িয়ে থাকে। একটু পর মেয়েটা এসে আরিয়ানকে বলল, আচ্ছা, আপনি এয়ার গ্রুপের মালিক? আরিয়ান হুম বলে যখনই ঘুরে দাঁড়ালো তখন মেয়েটা অনেকটা অবাক হলো, কেননা মেয়েটার কেউ ছিল না, মেয়েটা ছিল রিয়া। আয়ান, তুমি এখানে? আজ আমাকে দেখে অবাক হচ্ছ? আমি এয়ার গ্রুপের এমডি। যে ছেলের টাকা ছিল না, বড় বাড়ি ছিল না, গাড়ি ছিল না, কিছু ছিল না, বলে তুমি তাকে তার ভালোবাসাকে ধোঁকা দাও। সে ছেলের সামনে অন্য একটি ছেলের হাত ধরে হেসে হেসে কথা বলতাম। তখন নিজে একটিবার ভেবে দেখেছ যে ওই ছেলেটি তখন কতটা কষ্ট হয়েছিল, যে ছেলেকে সবার সামনে সবসময় ছোট লোক বলে অপমান করতে। আর আজ সেই ছেলেই হলো এআর গ্রুপের মালিক। তুই বলেছিলে না যে তোর স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাস যায় না? আজ আমি তোকে বলছি, আমার স্ট্যাটাসের সাথে তোর স্ট্যাটাস যায় না, কক্ষুনি যায় না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। আরিয়ান ঠাস ঠাস করে থাপ্পড় মেরে রিয়াকে বলল, কান খুলে শোনা রাখ, তোদের মতো মেয়েদেরকে কখনো ক্ষমা করে দেওয়া যায় না। তারপরও তোকে আমি ক্ষমা করে দিলাম, ভালো থাকিস। আর হ্যাঁ, আগামীকাল আমার বিয়ে অধরার সাথে। অধরাকে ডাক দেয় আরিয়ান। অধরা আসে, রিয়াকে দেখিয়ে বলল, এই অধরাই হলো আমার ভালোবাসার মানুষ, তোর মতো প্রতারক নয়, বুঝছস? এই কথা বলে ওখান থেকে চলে আসে অধরাকে নিয়ে আরিয়ান। আসলে যে মানুষটা অনেকদিন যাবৎ তোমাকে ভালোবেসে আসছে, আজ হঠাৎ করে তোমাকে সে বলল, আমি তোমাকে ভালোবাসি না, তোমাকে এখন আমার আর ভাল লাগে না, তোমার সাথে আমার যায় না, আই ডিজার্ভ বেটার দ্যান ইউ, ভালো থেকে তুমি। অতঃপর ফোন নাম্বার ব্ল্যাক লিস্টে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো থেকেও ব্লক। শেষ, সবই শেষ। তোমার এতদিনের সাজানো স্বপ্নগুলো এক নিমিষে ভেঙে চুরমার হয়ে গেল। তোমার এতদিনের বিশ্বাস ভেঙে দিল। তোমার বুকের মাঝে তার জায়গা করে নিয়ে এখন হুট করে সেই জায়গাটা শূন্য করে দিয়ে চলে গেল। এই ব্যাপারগুলো তুমি হয়তো সহজে মেনে নিতে পারবে না, কারণ যাকে ভালোবাসা যায় তাকে কখনো ভুলা যায় না। মনের মধ্যে একবার ভালোবাসা তৈরি হয়ে গেলে সম্পর্কটা না থাকলেও ভালোবাসাটা থেকে যায়, কখনো কমে না। ভালোবাসা সহজ হলেও ভালোবাসার মানুষটাকে ভোলা যে খুব বেশি কঠিন। অধরা প্রশ্ন করল, এই মেয়েটা কি রিয়া ছিল? তুমি মেয়েটাকে ওভাবে কথা না বললেও পারতে। আরিয়া চুপ করে থাকলো, কোনো কথার উত্তর দিল না। অধরাকে নিয়ে অনেক সময় ঘোরাঘুরি করে সোজা অধরাদের বাসায় গেল আরিয়ান। কেমন আছো বাবা? জি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তার সাথে আরো অনেক কথা বলল আরিয়ান, এবং অধরাকে আগামীকাল বিয়ে করবে সে, এ বিষয়ে সে কথা শেষ করে বাসায় আসলো সে। সবকিছু ইসলামিক নিয়মে ওদের বিয়েটা হয়ে গেল। বাসর ঘরের সামনে এখন দাঁড়িয়ে আছে আরিয়ান। 1 কেজি সাহস নিয়ে রুমে প্রবেশ করলো। রুমে প্রবেশ করার পরে দেখে অধরা রাগী মুড নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি অমনভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? এতক্ষণ কই ছিলে? রাত বাজে কয়টা দেখেছো? এইবারের মতো ক্ষমা করে দাও, পরের বার আর ভুল হবে না। কেন, আরেকটা বিয়ে করার প্ল্যান আছে নাকি? নাউজুবিল্লাহ, এগুলো কি বলো? তারপরে বইয়ে রাগ ভাঙানোর জন্য আরিয়ান তাকে কোলে নিয়ে নিল বিছানা শুয়ে। তারপরে তা না জানলেও চলবে আপনাদের। সবাই তাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন।
এমন ভালোবাসা যেন সবার হোক। হ্যালো বন্ধুরা, আমাদের আজকের এই সম্পূর্ণ গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।